হ্যালো বন্ধুরা, তোমরা যদি একদিনের জন্য খুব কম খরচে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাও তবে ঘুরে আসতেই পারো। ঐতিহাসিক স্থান কানলা ১০৮ শিব মন্দির এবং কানলা রাজবাড়ি। আমাদের এই পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে মন্দির আছে, সেই রকমই একটি সাজানো শহর হল পূর্ব বর্ধমানের অম্বিকা কানলা, যাকে আমরা মন্দিরের শহর বলে জানি। চলো ঘুরে দেখাই ১০৮ শিব মন্দির এবং কানলার বিভিন্ন দর্শনীয় স্থান। তার জন্য ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো তোমরা এই কানলা ১০৮ শিব মন্দিরে কিভাবে পৌঁছাবে। কানলা ১০৮ শিব মন্দিরে আসতে গেলে তোমরা দুই রকম ভাবে আসতে পারো। প্রথমত তোমরা হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরবে এবং অম্বিকা কানলা স্টেশনে নেমে পড়বে। এই ওভারব্রিজ ধরে স্টেশনের বাইরে বেরিয়ে আসবে। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো পেয়ে যাবে। টোটোতে ১০ টাকা ভাড়া দিয়েই খুব সহজেই তোমরা ১০৮ শিব মন্দিরে পৌঁছে যাবে। আরো একরকম ভাবে তোমরা কানলা ১০৮ শিব মন্দিরে পৌঁছাতে পারো। শিয়ালদা থেকে শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে। এবং শান্তিপুর স্টেশনে নেমে শান্তিপুর স্টেশনের বাইরে এসে টোটো বা বাস ধরে তোমাদেরকে নৃসিংহপুর ঘাট চলে আসতে হবে। ঘাট পার হয়ে আবার টোটো ধরে তোমরা এই ১০৮ শিব মন্দিরে খুব সহজেই পৌঁছে যাবে। এই শিব মন্দিরের আরো একটি নাম হলো নবকৈলাস মন্দির। বলা হয় এই মন্দিরটি কুন্তির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে। এই শিব মন্দিরটি ইংরাজির ১৮০৯ সালে রাজা তেজচন্দ্র নির্মিত করেছিলেন। মন্দিরটি দুটি বৃত্তের মধ্যে অবস্থিত। বাইরের বৃত্তটি ৭৪টি মন্দির দ্বারা আবৃত এবং এই বৃত্তের পরিধি ৭১০ ফুট এবং মধ্যের বৃত্তটি ৩৪টি মন্দির দ্বারা আবৃত এবং এই বৃত্তের পরিধি ৩৩৬ ফুট। বন্ধুরা, এখানে ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম যে একটি মন্দিরে ভগবান শিব সাদা রূপে এবং আরেকটি মন্দিরে ভগবান শিব কালো রূপে পরিপূর্ণ। এইভাবে বাইরের বৃত্তটি পরিপূর্ণ। মধ্যের বৃত্তটির সমস্ত শিব সাদা রূপে পরিপূর্ণ। মন্দির দেখা সম্পূর্ণ করে মন্দির থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে আমরা চলে আসলাম কানলা রাজবাড়ি। রাজবাড়ি প্রবেশ করে বাঁদিকে পড়বে প্রতাপেশ্বর মন্দির এবং অনেকে এটিকে জলেশ্বর মন্দির বলে থাকেন। এই মন্দিরটি ইংরাজির 1849 সালে প্রতিষ্ঠিত হয়।
প্রতাপেশ্বর মন্দির ছাড়িয়ে একটু আগিয়ে গেলেই বাঁদিকে পড়বে নাটমঞ্চ। নাটমঞ্চ ছেড়ে আরেকটু সামনে দিকে এগিয়ে গেলে পড়বে লালাজি মন্দির। লালাজি মন্দিরের ইতিহাস আরও আকর্ষণীয়, কারণ বর্ধমানের রাজা ইপ্তিচাঁদ রায়ের মাতা ব্রজসুন্দরী দেবী আনুমানিক 1739 সালে খুব সুন্দর এই মন্দিরটি তৈরি করেছিলেন। তিনি এই মন্দিরে রাধারানী মূর্তির সঙ্গে শ্যামচাঁদের মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি এই শ্যামচাঁদের মূর্তিটি পেয়েছিলেন এক লালাজি বাবার কাছ থেকে। লালাজি বাবা মূর্তিটি ব্রজসুন্দরী দেবীকে দান করে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। সেই থেকে মন্দিরটির নামকরণ হয় লালাজি মন্দির। লালাজি বাবা তীর্থ ভ্রমণ থেকে ফিরে এসে একদিন ব্রজসুন্দরী দেবীর কাছ থেকে শ্যামচাঁদের মূর্তিটি ফেরত চান। রাজমাতা ব্রজসুন্দরী দেবী তখন জানান যে বংশের নিয়ম অনুযায়ী কন্যাসহ জামাতা শ্বশুরালয়েই থাকেন। এই কথা শুনে লালাজি বাবা রেগে যান এবং মন্দিরের মধ্যে প্রবেশ করে শ্যামচাঁদের মূর্তিটিকে ওঠাতে চেষ্টা করেন, কিন্তু ওঠাতে পারেন না এবং শ্যামচাঁদকে অভিশাপ দেন যে তোমাকে সারা জীবন পোড়া রুটি খেয়ে থাকতে হবে। এবং সেই থেকে এই প্রথা এখনও চলে আসছে যে প্রতিদিন ভোগের সঙ্গে পোড়া রুটি দেওয়া হয় শ্যামচাঁদকে। লালাজি মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে পড়বে অনেক ছোট বড় মন্দির। সেই সব ছোট বড় মন্দির দেখতে দেখতে আমরা চলে আসলাম কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরটি 3 তল বিশিষ্ট দক্ষিণমুখী 25 রত্ন মন্দির। মন্দিরের প্রধান গর্ভগৃহে আছে কৃষ্ণচন্দ্র ও রাধারানীর বিগ্রহ। কৃষ্ণচন্দ্রজি মন্দির দেখতে দেখতে আমরা আজকের এই ভিডিওটি শেষ করব। শেষ করার আগে একটা কথাই বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।